শিবির সেক্রেটারির সঙ্গে আলোচনা করে ৯ দফা তৈরি করা হয় বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঘোষিত ৯ দফা নিয়ে এবার মুখ খুলেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। ৯ দফা কিভাবে ঘোষণা হয়েছিল সে বিষয়ে ২২শে সেপ্টেম্বর রবিবার নিজের ফেসবুক পেজে বিস্তর একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। আব্দুল কাদের লিখেছেন, কোটা সংস্কারকে উদ্দেশ্য করে আন্দোলন গড়ে উঠেছিল, কিন্তু সরকার পরিস্থিতি ঘোলাটে করলে আন্দোলন ভিন্ন দিকে মোড় নেয়। তারই ধারাবাহিকতায় ৯ দফার অবতারণা হয়। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু ১৬ তারিখ মঙ্গলবার আবু সাইদ সহ ৬ জন যখন শহীদ হন, ওই দিন রাত ১২টায় সামনের সারির সমন্বয়করা মিলে আমরা একটা অনলাইন মিটিং করি। মিটিংয়ের প্রথম এজেন্ডাই ছিল আজকে যে ৬ জন শহীদ হলেন, এই ৬টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার হবে কিনা। তখন সবাই হৈ হৈ করে বলে ওঠে, ৬টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার হতে পারে না। পরবর্তীতে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করা হয়। এই আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিসহ আরও কিছু দাবি দাওয়া উঠে আসে। বলে রাখা ভালো, আমরা এতদিন বাংলা ব্লকেট থেকে শুরু করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ সহ নানান সফট এবং হার্ড কর্মসূচি নিয়ে মাঠে অবস্থান করছিলাম, কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারেই নির্বিকার নির্লিপ্ত মনোভাব পরিলক্ষিত হয়েছিল। আলাপ আলোচনার ধার ধারেনি সরকার, কেবল হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে চুপচাপ দেখে যাচ্ছিল। কিন্তু পরিস্থিতি যখন বেগতিক হয়ে যায়, ৬ জন শহীদ হয়, ওই দিনই সরকার আলোচনার জন্য তোড়জোড় শুরু করে দেয়। আমাদেরকে বিভিন্ন মাধ্যমে চাপ দিতে থাকে আলোচনায় বসার জন্য, কিন্তু আমরা আলোচনার আহ্বানকে বরাবরের মতোই প্রত্যাখ্যান করে নিজেদের দৃঢ় অবস্থান প্রকাশ করি। যদিও ভিতর বাহির থেকে আলোচনায় বসার নানা রকম চাপ আসছিল। তিনি বলেন, সরকার সংলাপের আহ্বান ফরমালি জানিয়েছিল, কিন্তু সেটার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান ফরমালি ক্লিয়ার করিনি, ক্লিয়ার করার সুযোগও পাইনি। বুধবার গায়েবানা জানা যায় ঢাবি ক্যাম্পাসে পুলিশ আমাদের উপর গুলি চালায়, আমি সহ কয়েকজন আহত হই। হান্নান মাসুদ গুলিবিদ্ধ হন। তখন থেকেই আমরা আন্দোলন পরিচালনা করে যাবার স্বার্থে কৌশলী অবস্থান নিয়ে গ্রেপ্তার এড়ানোর সিদ্ধান্ত নেই। যদিও সরকারের সংলাপকে প্রত্যাখ্যান করে মঙ্গলবার রাতে আমরা কিছু দাবি দেওয়া ঠিক করেছিলাম, কিন্তু পরবর্তীতে সবাই মিলে আলাপ আলোচনা করে যে সেই দাবিগুলোকে ফাইনাল করব সেই সময় পাইনি। তবে আমরা বৃহস্পতিবার মাঠের কর্মসূচি দিয়ে নিজেদের অবস্থান ক্লিয়ার করছিলাম। বৃহস্পতিবার আমি আর আসিফ ভাই এক বাসা থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন ভিন্ন গন্তব্যে চলে যাই। ওই দিন ১৮ তারিখ রাতেই ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। আমরাও কর্মসূচি চলমান রাখতে, গ্রেপ্তার এড়াতে বারবার জায়গা পরিবর্তন করে বেড়াচ্ছি, কারো সাথে তেমন কোনো যোগাযোগ করতে পারছি না। আন্দোলনের শুরুতেই নাহিদ ভাই আমাকে ডেকে নিয়ে এক লোকের সাথে মিট করায় এবং পরবর্তীতে আন্দোলনের পারপাসে একাধিকবার ওই লোকের সাথে যোগাযোগ হয়। পরবর্তীতে জানতে পারি তিনি ঢাবি শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছিলেন, কিন্তু তখনও শিবিরের সভাপতি এবং সেক্রেটারির সাথে ওইভাবে যোগাযোগ হয়নি। শুক্রবার যাত্রাবাড়ি এলাকায় যখন আন্দোলন করছিলাম, তখন শিবিরের ঢাবি সেক্রেটারি ফরহাদ ভাই আমাকে ফোন দিয়ে বললেন, আন্দোলনরত কয়েকজন সমন্বয়ক সরকারের মন্ত্রীদের সাথে আলোচনায় বসতে যাচ্ছে। এত শহীদের রক্তের সাথে বেইমানি করছে তারা। আন্দোলন শেষ হয়ে যাবে, কিছু দাবি দাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে, মানুষের সাথে বেইমানি করা যাবে না। আমি সম্মতি জানাই। আমাদের তো আগেই অবস্থান ছিল আন্দোলন চালিয়ে যাবার। তাছাড়া মঙ্গলবার রাতের মিটিংয়ে ঠিক করা কিছু দাবি দাওয়া আমার মাথায় আছে। আন্দোলন চালিয়ে নেওয়ার মতো মাঠে কোনো সিনিয়র নেই। আসিফ নাহিদ ভাইকে গুম করে রেখেছে। আমি ৭-৫ না ভেবে রিস্ক নেওয়ার সিদ্ধান্ত নিই। ওই দিন জুমার নামাজের পরপরই যাত্রাবাড়িতে কয়েকজন শহীদ হন। সবগুলো আমার চোখের সামনেই ঘটেছে। মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলেছে। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। তাছাড়া দীর্ঘদিন জেল জুলুম হামলা মামলার শিকার হয়ে হাসিনার এমন অবিচারের বিরুদ্ধে কথা বলে গেছি, মাথা নত করিনি। আমার পরিণতি কি হবে সেটা ঘুণাক্ষরেও কল্পনা করিনি। চোখের সামনে মানুষ মেরে ফেলছে, মানুষের কথা চিন্তা করে নিজের জীবনের কথা ভাবার সময় পাইনি। গত ৪ থেকে ৫ বছর ক্যাম্পাসে ছাত্রলীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই আমাদেরকে দৃঢ়তা ধরে রাখার শিক্ষাই দিয়েছে। দেশের এই ক্রান্তি লগ্নে হাল ধরার সিদ্ধান্ত নেই। যাই হোক, কিছুক্ষণ বাদে শিবিরের সেক্রেটারি আমাকে আবারও ফোন দিলেন। বলেছেন, কিছু দাবি দাওয়া খসড়া আকারে করেছি, তোমার সাথে আলোচনা করি। আমাদেরও যেহেতু আগেই আলোচনা হয়েছিল অনেকগুলো দাবির ব্যাপারে, সেগুলো তখন ওনার সাথে আলোচনা করে সমন্বিতভাবে তৈরি হয়েছে ৯ দফা। তিনি একে একে কিছু দাবি বললেন, যেগুলো খুব কমন দাবি দাওয়া, যেমন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, ছাত্র হত্যার সাথে জড়িত পুলিশ প্রশাসনকে বরখাস্ত, সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা, ভিসির পদত্যাগ,
যেগুলো 6 জন শহীদ হওয়ার পরে মঙ্গলবার রাতের বৈঠকের আলোচনাতেই আমরা ভেবেছিলাম। এছাড়া মানুষজন সোশ্যাল মিডিয়ায় এমন কিছু দাবি দাওয়া জানিয়ে আসছিল। শেষের দিকে গিয়ে শিবিরের সেক্রেটারি একটা দাবি অ্যাড করলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এটা আমি মানি নাই। দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হলো। পরে আমি বললাম, ঢালাওভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যাবে না, এক্ষেত্রে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলতে পারেন। পরে সেটাই ঠিক হলো, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই হইল 9 দফা তৈরির পেছনের গল্প। তবে 9 দফা প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শিবির। যেহেতু নেট নেই, গোলাগুলি কারফিউর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সশরীরে হাউজে হাউজে পৌঁছে দিয়েছে। বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা তারাই করেছে। আমাকে নতুন একটা সিম এবং মোবাইল কালেক্ট করার পরামর্শ দিল তারা। আমি স্টুডেন্টের বাসা থেকে সিম নিয়ে ওই নম্বরটা 9 দফা সংবলিত প্রেস বিজ্ঞপ্তিতে সাথে সাথেই দিয়ে দিলাম। ওই দিন সন্ধ্যায় বাসা থেকে 4 থেকে 5 কিলো দূরে হেঁটে গিয়ে পরিচিত সাংবাদিকদেরকে ফোন দিয়ে 9 দফার বিষয়টা জানালাম। টুকটাক ছাত্র রাজনীতি করার সুবাদে ক্যাম্পাসের সাংবাদিকদের সাথে আমার পরিচয় ছিল। তো ওই রাতে তাদের অনেককে একটা একটা করে দফা বাটন ফোন দিয়ে মেসেজের মাধ্যমে দাবিগুলো লিখে পাঠিয়েছি। পুরো 9 দফা দাবি একসাথে মেসেজে পাঠানো যাচ্ছিল না। কাউকে আবার মুখে বলে দিয়েছি, সে লিখে নিয়েছে। কেউ আবার রেকর্ড করে নিয়েছেন। কনফার্ম হওয়ার জন্য অনেকেই ফোন দিয়েছেন, এটা আসলেই আমি দিয়েছি কিনা। বিদেশি সংবাদ মাধ্যমগুলোকেও ফোন দিয়ে কনফার্ম করতে হয়েছে। আমার পক্ষ থেকে এটা যাচ্ছে, আপনাকে একজন পেন ড্রাইভের মাধ্যমে পৌঁছে দেবেন। এইভাবে চলল রাতের 11টা পর্যন্ত। প্রতিদিন রাতের বেলায় বাসা থেকে দূরে চলে যেতাম। ফোন অন করে সাংবাদিকদের সাথে 2 থেকে 3 ঘন্টা কথাবার্তা বলে তাদেরকে কনফার্ম করে ফোন বন্ধ করে আবার বাসায় ফিরতাম। সিনিয়ররা ঘুম অবস্থায় ছিল, ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগ করা যাচ্ছিল না বাকিদের সাথেও। এইভাবে চলতে থাকলো। আমার বাসা ছিল যাত্রাবাড়ি থানার পাশেই। গ্রেপ্তারের আতঙ্ক, তারপরও বাসায় থাকতে হতো। শুরুতেই যাওয়ার কোনো জায়গা ছিল না। কোনো রাত মসজিদে কাটিয়েছি, কোনো রাত অর্ধেকটা বাইরে কিংবা বাসার ছাদে কাটিয়ে শেষ রাতে বাসায় ফিরেছি। এই তো ঐতিহাসিক 9 দফা। আমাদের 9 দফা ফ্যাসিস্ট হাসিনা থেকে মুক্তি লাভের সনদ।